ডু অ্যাজ ডাইরেক্টেড। এখানে অনেক রকমের পরিবর্তন আছে, যেখানে আমরা ডিগ্রি চেঞ্জ পাই, আবার পেতে পারি কি ট্রান্সফরমেশন, বাক্যের ট্রান্সফরমেশন, অর্থাৎ ওই সিম্পল কমপ্লেক্স কম্পাউন্ড ট্রান্সফরমেশন, আর পাই কি ওই যেগুলো থাকে পার্ট অফ স্পিচ, পার্ট অফ স্পিচ, এইরকম কিছু পরিবর্তন এই ডু অ্যাজ ডাইরেক্টেড এর মধ্যে থাকে, যেটা আমাদের প্রবলেম হয়েও থাকে বিভিন্ন ক্ষেত্রে। এমন কিছু বাক্য থাকে যেগুলো আমরা ট্রান্সফার করতে পারি না। তো প্রথম বাক্য দেখি কি আছে, যে ইট অ্যাপিয়ার্স টু বি এ গুড ডিসিশন। ইট অ্যাপিয়ার্স টু বি এ গুড ডিসিশন, ব্র্যাকেটে কি বলা আছে, যে অ্যাডভার্ব অফ অ্যাপিয়ার্স। এখানে যে অ্যাপিয়ার্স শব্দটা আছে, এই অ্যাপিয়ার্স শব্দটার অ্যাডভার্ব রূপটা ব্যবহার করতে হবে। তো এই পার্ট অফ স্পিচের যে পরিবর্তনটা, এখানে কোন কোন পার্ট অফ স্পিচ পরিবর্তন হয়? এক হচ্ছে নাউন, অ্যাডজেক্টিভ, ভার্ব আর অ্যাডভার্ব। কখনো নাউন থেকে অ্যাডভার্ব হতে পারে, অ্যাডজেক্টিভ থেকে অ্যাডভার্ব হতে পারে, ভার্ব থেকে অ্যাডভার্ব হতে পারে, আবার অ্যাডভার্ব থেকে নাউন হতে পারে, অ্যাডভার্ব থেকে অ্যাডজেক্টিভ হতে পারে, অ্যাডভার্ব থেকে ভার্বও হতে পারে, আবার ভার্ব থেকে অ্যাডভার্ব, ভার্ব থেকে অ্যাডজেক্টিভ, ভার্ব থেকে নাউন। এগুলো ভাইস ভার্সা হিসাবে পরিবর্তন হয়। ভাইস ভার্সা বলতে ওলট পালট, একটার থেকে আরেকটা। তো 8 প্রকার যে পার্ট অফ স্পিচ আছে, তার মধ্যে থেকে শুধুমাত্র এই 4টা পার্ট অফ স্পিচের পরিবর্তন হয়, বাকি পরিবর্তন করা যায় না। তাহলে বাকিগুলো কি রইলো? যেমন প্রোনাউন আছে, প্রোনাউন এটা পরিবর্তন করতে হয় না। তারপরে আবার প্রিপোজিশন আছে, কনজাংশন আছে, ইন্টারজেকশন আছে, এগুলো পরিবর্তন করা যায় না। নাউন, প্রোনাউন, সরি নাউন, অ্যাডজেক্টিভ, ভার্ব আর অ্যাডভার্ব। এখানে আমাদেরকে কোন ফর্মটা খুঁজতে বলেছে? অ্যাডভার্ব। তাহলে এই যে ফর্মটা দেওয়া আছে, আমাদেরকে বাক্যের ক্ষেত্রে যখন এই সমস্ত প্রশ্নের মুখোমুখি হব, একটা জিনিস দেখতে হয়, যে শব্দটাকে পরিবর্তন করতে বলেছে সেই শব্দটা আছে কোন শব্দে। অ্যাপিয়ার্স শব্দটা বর্তমানে কোন পার্ট অফ স্পিচের মধ্যে রয়েছে? অ্যাপিয়ার্স, APPEARS, ভার্বের সঙ্গে এস বা ইএস যোগ করা আছে, প্রেজেন্ট ইনডিফিনাইট টেন্স এটা থাকে, তাই এটা আমার বর্তমানে আছে কি? সে ভার্বে, ভার্বে। এই ভার্ব থেকে যদি আমি নাউন করতে যাই, অ্যাপিয়ার্স নামক ভার্ব থেকে যদি আমি নাউন করতে যাই, তখন কি হবে? তখন হবে কি? অ্যাপিয়ারেন্স, APPEARANCE, অ্যাপিয়ারেন্স। এবার নাউন থেকে আমি এটাকে বানাবো কি? অ্যাডজেক্টিভ। অ্যাপিয়ারেন্স থেকে এবার যখন আমি অ্যাডজেক্টিভ বানাবো, এটা কি হলো? নাউন। এবার নাউন থেকে আমি যাচ্ছি কোথায়? অ্যাডজেক্টিভে, তখন হবে কি? APPARENT, অ্যাপারেন্ট। এটা হয়ে গেল কি? অ্যাডজেক্টিভ। এবার এই অ্যাডজেক্টিভকে অ্যাডভার্ব বানানো সহজ। এই অ্যাপারেন্টের সঙ্গে, মানে অ্যাডজেক্টিভ যেটা থাকে, সেই অ্যাডজেক্টিভের সঙ্গে LY যোগ করে দিলে বেসিক্যালি অ্যাডভার্বটা পাওয়া যায়। তাহলে APPARENTLY, অ্যাপারেন্টলি, এটা হয়ে গেল অ্যাডভার্ব। অ্যাডভার্ব, তাহলে এই ফর্মটা আমার ব্যবহার করতে হবে। তাহলে এখন অ্যাপিয়ার্স যে মিনিংটা ক্যারি করছে বাক্যের মধ্যে, সেটা কি অ্যাপারেন্টলি একই মিনিং ক্যারি করবে? না, এখানে ভার্বের জায়গায় মিনিং আলাদা, অর্থটা আলাদা, এখানে অ্যাডভার্বের জায়গা আর মিনিংটা আলাদা। তাহলে অ্যাপারেন্টলি শব্দটা যখন আমি ব্যবহার করছি, তখন আমার কাছে এই যে অংশটা, অর্থাৎ ভার্বটা, এই ভার্বটা তো আর থাকছে না। তাহলে ভার্ব ছাড়া কি কোনো বাক্য গঠিত হয়? ভার্ব ছাড়া বাক্য হয় না। বাক্যের মধ্যে থেকে হয়তো তার সাবজেক্ট নাই, হয়তো অবজেক্ট নাই, কিন্তু ভার্ব অবশ্যই আমাকে লাগবে। একটা শব্দ দিয়েও ভার্ব হয়। যেমন যদি হল্ট বলি, HALT, হল্ট মানে কি? ঘুরে তাকাও বা ফিরে তাকাও। তো হল্ট বললেই সেই ব্যক্তিটা বুঝে গেল যে আমাকে ঘুরে তাকাতে বলছে। এটা বাক্যের মধ্যে প্রয়োগ করা যায়, কিন্তু শুধুমাত্র সাবজেক্ট, শুধুমাত্র অবজেক্ট দিয়ে বাক্য করা যায় না। তাহলে আমি যেই ভার্বটাকে বদলে অ্যাডভার্ব করে দিচ্ছি, তাহলে ভার্বের স্থানটা কি? শূন্য। এই ভার্বের স্থানটা পূরণ করতে হবে, তো তাহলে তো বাক্যটা হবে না। তাহলে আমি যদি এই জায়গাটাকে বাদ দিয়ে অ্যাপারেন্টলি শব্দটা ব্যবহার করি, তাহলে ভার্বের জায়গাটা শূন্য যখন হয়ে যাচ্ছে, এইখানে একটা শব্দ দেখতে পাচ্ছি কি? টু প্লাস ভার্ব।
এই টু প্লাস ভার্বকে ইংলিশে কি বলা হয়? ইনফিনিটিভ। এই ইনফিনিটিভকে ব্রেক করলে কি পাওয়া যায়? ভার্ব পাওয়া যায়। তাহলে ইনফিনিটিভকে যদি ব্রেক করি তার মানে এই টুটাকে বাদ দিলে কি পাচ্ছি? বি পাচ্ছি। তো বি, এই যে ভার্বটা, এই বি এর ফর্ম গুলো কি কি? প্রেজেন্ট টেন্সে এম ইজ আর, আর পাস্ট টেন্সে ওয়াজ ওয়ার। তাহলে এই যে অ্যাপিয়ার্স ভার্বটা যখন ছিল এটা কোন টেন্সে ছিল? প্রেজেন্ট ইনডেফিনাইট ছিল। তাহলে সেই প্রেজেন্ট ইনডেফিনাইটে বি ভার্বের ফর্ম গুলো কি ইউজ করতে হবে? এম ইজ আর। আচ্ছা, এটা তো প্রশ্ন হতে পারে যে আমি বিটাকে কি ডাইরেক্ট ব্যবহার করতে পারবো না? বিটা তো ভার্ব বটে, বিটা তো ভার্ব বটে, এই বিটাকে ডাইরেক্ট ব্যবহার করা যাবে না। তার কারণ হচ্ছে কি, এই ইট হলো আমার কি? ইন্ট্রোডাক্টরি ইট। অনির্দিষ্ট সাবজেক্ট বোঝাতে ইট ব্যবহার করা হয়। এই ইট এর সপক্ষে কিন্তু এগ্রিমেন্টের দিক থেকে বি ব্যবহৃত হবে না। কি হবে? ফর্ম গুলো ইউজ করতে হবে। তাহলে ফর্মটা কি? ইজ। তাহলে আমি কি লিখবো? ইট ইজ। পেলাম ভার্বটা। তাহলে ইট ইজ, এবার এই বাক্যটা লিখতে পারবো, ইট ইজ এ গুড ডিসিশন, DECISION। ইট ইজ এ গুড ডিসিশন। এবার শব্দটা কি বার করেছিলাম? অ্যাডভার্বটা অ্যাপারেন্টলি, APPARENTLY। উত্তরে যদি এভাবে দেখি তাও হবে। যদি বলি যে না, এই অ্যাপারেন্টলি নামক অ্যাডভার্বটা আমি পরিবর্তন ঘটাবো, মানে স্থান পরিবর্তন ঘটাবো, বাক্যের শুরুতে ব্যবহার করতে পারবো। এই অ্যাপারেন্টলি বাক্যের শুরুতে ব্যবহার করলে কি হবে? অ্যাপারেন্টলি ইট ইজ এ গুড ডিসিশন। সাবজেক্টের পরেও ব্যবহার করতে পারি, ইট অ্যাপারেন্টলি ইজ এ গুড ডিসিশন। এই যে ভার্বের পরেও ব্যবহার করতে পারি, ইট ইজ অ্যাপারেন্টলি এ গুড ডিসিশন, বা শেষেও বসাতে পারি। কি করে পারলাম এগুলো? গ্রামাটিক্যাল রুলসে বলা হয় এই LOI যুক্ত অ্যাডভার্বকে বাক্যের যে কোনো স্থানে বসানো যায়, সেটা সাবজেক্ট পার্টেই হোক, ভার্বের পার্টের পরে হোক, বা অবজেক্ট পার্টের পরে হোক, যে কোনো জায়গায় LOI যুক্ত অ্যাডভার্বকে ব্যবহার করা যায়। উত্তরটা বোঝা গেল যে ইট ইজ এ গুড ডিসিশন অ্যাপারেন্টলি। বা যদি আমরা লিখতে চাই এভাবে যে অ্যাপারেন্টলি, APPARENTLY, কমা একটা ব্যবহার করব, যে ইট ইজ এ গুড ডিসিশন, DECISION। ক্লিয়ার? আচ্ছা, পরেরটা দেখি। পরের বাক্য কি রয়েছে? যে দ্য টিচার পানিশড হিম, শিক্ষক মহাশয় তাকে শাস্তি দিয়েছিলেন। ব্র্যাকেটে বলেছে নাউন অফ পানিশড। এই পানিশড শব্দটার নাউন ফর্ম ব্যবহার করতে হবে। পানিশড শব্দটা আছে কোন শব্দে? ভার্ব। কোন টেন্সের ভার্ব? পাস্ট ইনডেফিনাইট এর ভার্ব। তাহলে এই পানিশড এর নাউন ফর্মটাকে জেনে নিই। পানিশড কিসে ছিল? ভার্বে, PUNISHED। পানিশড এটা ছিল ভার্বে, সেই ভার্ব থেকে আমাকে ট্রান্সফার করতে বলেছে কিসে? নাউনে। তাহলে যদি আমি নাউনটা লিখতে যাই তাহলে কি হবে? পানিশমেন্ট, PUNISHMENT, পানিশমেন্ট। এটা হয়ে গেল আমার নাউন ফর্ম। হয়েছে? যদি অ্যাডজেক্টিভ বলি, PUNISHABLE, এটা হয়ে যাবে আমার অ্যাডভার্ব, সরি অ্যাডজেক্টিভ। পানিশেবল, শাস্তিযোগ্য, এভাবে হয়। তাহলে আমার দরকার কোনটা? এই পানিশমেন্ট শব্দটা দরকার, নাউন ফর্মটা দরকার। তাহলে আমি সেই একই রকম আগের বাক্যটার মতোই ভার্বটাকে কিসে রূপান্তর করছি? নাউনে। তাহলে ভার্বের জায়গাটা কি? সে একই রকম, এমটি হয়ে যাচ্ছে, ফাঁকা, শূন্য। তাহলে এই ভার্বটা তো শূন্য থাকতে পারে না, শূন্য ভার্ব ছাড়া বাক্য হয় না। তাহলে এই ভার্বের জায়গাটা ভার্ব ব্যবহার করতে হবে। তাহলে কিভাবে করব? দা টিচার, শিক্ষক মহাশয় তাকে শাস্তি দিয়েছিলেন, তাকে শাস্তি দিয়েছিলেন। দেওয়ার ইংলিশটা কি? গিভ। পাস্ট ইনডিফিনিট টেন্সে ট্রান্সফার করলে কি হবে? গেভ। হয়ে গেল ভার্ব। কি দিয়েছিল? শাস্তি। কাকে দিয়েছিল? তাকে। অবজেক্টের দুটো পার্ট, একটা ডাইরেক্ট পার্ট আর একটা ইনডাইরেক্ট পার্ট। তাহলে ডাইরেক্ট অবজেক্ট, ইনডাইরেক্ট অবজেক্ট, এখানে দুটো ডাইরেক্ট অবজেক্ট আছে। তাহলে দ্য টিচার গেভ, কাকে দিয়েছিল? তাকে। হিম, দ্য টিচার গেভ হিম, কি দিয়েছিল? শাস্তি, PUNISHMENT।
দ্য টিচার গেভ হিম পানিশমেন্ট, শিক্ষক মহাশয় তাকে শাস্তি দিয়েছিলেন। আরেকভাবে লেখা যাবে কিরকম, হি গট পানিশমেন্ট, হি গট পানিশমেন্ট ফ্রম, FROM, ফ্রম দ্য টিচার, শিক্ষক মহাশয়ের কাছ থেকে সে শাস্তি পেয়েছিল। গেট মানে পাওয়া, গট হচ্ছে পেয়েছিল, দুভাবে লেখা যায়। নেক্সট নাম্বার 3, এভরিওয়ান অ্যাডমিটস দ্যাট দ্য বয় ইজ জিনিয়াস, প্রত্যেকেই এটা স্বীকার করে যে ছেলেটি হলো কি জিনিয়াস। জিনিয়াস মানে বিচক্ষণ, প্রতিভাবান, প্রতিভা সম্পন্ন একটা ছেলে। তাহলে ব্যাকেটে কি বলেছে, নেগেটিভ। ভালো করে মনে রাখা উচিত যে যখন আমাকে বাক্য নেগেটিভ করতে বলবে বিশেষ কিছু রুলস আছে, তাই সেই রুলস সপক্ষে যদি দেখি, এভরি যদি নেগেটিভ করতে বলে এভরি শব্দ, তখন নেগেটিভ করতে গেলে এভরির পরিবর্তে THEREIS ইজ NO বসাতে হয়। এভরির পরিবর্তে দেয়ার ইজ নো বসে। এই দেয়ার ইজ নো বসানোর পরে ওই সাবজেক্টটা ইউজ করতে হয়, মানে ওই এভরির পরের শব্দটা, এভরির পরের শব্দটা ব্যবহার করতে হয়। এখানে বাক্যের মধ্যে এভরি দেখতে পাচ্ছি, তাহলে এভরির পরিবর্তে কি করব, দেয়ার ইজ নো, THERE, দেয়ার ইজ নো। ক্লিয়ার হয়েছে তো? এভরির পরিবর্তে দেয়ার ইজ নো। এরপর এই দেয়ার ইজ নো এর পর যখন কি বলেছে, সাবজেক্টটা মানে ওই নো এর পরে, মানে এভরির পরে শব্দটা কি আছে, ওয়ান, তাহলে দেয়ার ইজ নো ওয়ান। এরপর এই যে সাবজেক্টটা বসিয়ে দিলাম, তারপর বার্ড শব্দটাকে নিয়ে আসতে হয়, তখন কি করব, এখানে বার্ড শব্দটা ব্যবহার করব। তাহলে দেয়ার ইজ নো ওয়ান বাট, এরপর মেন ভার্ব থেকে বাকিটা যা কিছু আছে। মেন ভার্ব কোনটা, অ্যাডমিটস, তাহলে দেয়ার ইজ নো ওয়ান বাট অ্যাডমিটস দ্যাট দ্য বয় ইজ জিনিয়াস। ক্লিয়ার হয়েছে? তাহলে ভালো করে মনে রাখবে যে এভরি নেগেটিভ করতে গেলে এভরির পরিবর্তে দেয়ার ইজ নো, তারপর এভরির পরের শব্দটা, তারপর বাট শব্দটা ব্যবহার করে ভার্ব থেকে বাকি অংশ পরপর লিখে দেবো। হলো? নেক্সট নাম্বার 4, উই স দ্য ফেসেস অফ দ্য স্টারভিং চিলড্রেন। উই স দ্য ফেসেস অফ দ্য স্টারভিং চিলড্রেন। স্টারভিং কথার অর্থ কি? স্টারভিং কথার অর্থ কি? অনাহারী। ব্র্যাকেটে কি বলেছে, কমপ্লেক্স সেন্টেন্সে। তাহলে উই স দ্য ফেসেস অফ দ্য স্টারভিং পিপল। ক্লজ দরকার তো, কমপ্লেক্স সেন্টেন্স করতে গেলে ক্লজ লাগবে। ক্লজ কয় প্রকার? 3, প্রিন্সিপাল ক্লজ, সাবঅর্ডিনেট ক্লজ আর কোঅর্ডিনেট ক্লজ। তো এই প্রিন্সিপাল ক্লজ একটা লাগে কমপ্লেক্স সেন্টেন্সে, আর সাবঅর্ডিনেট ক্লজ একটা বা একের বেশি লাগে। এই সাবঅর্ডিনেট ক্লজের আবার 3টা ভাগ আছে, নাউন, অ্যাডজেক্টিভ আর অ্যাডভার্ব। নাউন ক্লজ, অ্যাডজেক্টিভ ক্লজ আর অ্যাডভার্ব ক্লজ। নাউন ক্লজ কি করে পাওয়া যায়? খুবই সহজ ভাবে, ভার্বটাকে যদি আমরা কে, কি আর কাকে দিয়ে প্রশ্ন করি। অ্যাডজেক্টিভ ক্লজ কি করে পাওয়া যায়? নাউন বা প্রোনাউনকে কেমন দিয়ে প্রশ্ন করতে হয়। আর অ্যাডভার্বটা আমরা বুঝতে পারি টাইম, প্লেস, ম্যানার, এগুলো বোঝায়। প্লেস বোঝায়, টাইম বোঝাবে, কজ, এফেক্ট এগুলো থাকে। তাহলে এই যে বাক্যটা আছে, হি স দ্য ফেসেস অফ দ্য স্টারভিং চিলড্রেন, এক্ষেত্রে কোন ক্লজ কাজে লাগাবো? দেখি প্রথমে নাউন ক্লজ কাজে লাগে কিনা। ভার্বটা কি? দেখেছিল। প্রশ্ন করে দেখি কে দেখেছিল, উত্তরে কি আসছে, হি। এই হিটা কি ক্লজ? হিটা একটা প্রোনাউন, ক্লজ হতে গেলে ভার্ব দরকার হয়, এখানে ভার্ব আছে কি না, তাহলে এটা তো ক্লজ হলো না। আচ্ছা বেশ, পরেরটা দেখি, কি দেখেছিল? কি দেখেছিল? দ্য ফেসেস অফ দ্য স্টারভিং চিলড্রেন, অনাহারী শিশুদের সেই মুখগুলো। এখানে কি ভার্ব আছে? এখানে কি ভার্ব আছে? না, তাহলে ভার্ব না থাকলে তো ক্লজ হয় না। ব্যাস, কাকে দেখেছিল? বলতে পারি শিশুগুলোকে, কিন্তু তাও উত্তরটা আমার ক্লজের মধ্যে এলো না।
তাহলে এখানে ক্লজে উত্তরটা লেখা যাবে না। তাহলে আমাদেরকে মোডটা চেঞ্জ করতে হবে, নাউন ক্লজ যেহেতু হচ্ছে না, অ্যাডজেক্টিভে যাব। অ্যাডজেক্টিভে ক্লজ করতে গেলে অ্যাডজেক্টিভের জন্য কি করতে হচ্ছে, নাউন বা প্রোনাউনটাকে কেমন দিয়ে প্রশ্ন করতে হচ্ছে। এখানে প্রথমত প্রশ্ন করি ফেসেস, নাউন তো, কেমন মুখ, উত্তর আসছে কি না। শিশুগুলোকে প্রশ্ন করি কেমন শিশু, অনাহারী, স্টারভিং। এইখান থেকে শুধুমাত্র ওই অ্যাডজেক্টিভটাকে বাদ দিয়ে দেবো। তাহলে বাক্যটা একবার লিখতে পারবো কি, যে হি স দ্য ফেসেস অফ দ্য চিলড্রেন, চিলড্রেন, হি স দ্য ফেসেস অফ দ্য চিলড্রেন। ক্লিয়ার হয়েছে, প্রিন্সিপাল ক্লজটা কমপ্লিট। এরপর রয়েছে কি, সাবঅর্ডিনেট অ্যাডজেক্টিভ ক্লজ। এই সাবঅর্ডিনেট অ্যাডজেক্টিভ ক্লজে ব্যক্তি বোঝালে হুইচ, বস্তু বোঝালে, সরি, ব্যক্তি বোঝালে হু বা হুম, বস্তু বোঝালে হুইচ। তাহলে হি স দ্য ফেসেস অফ দ্য চিলড্রেন, শিশুগুলোর মুখগুলো দেখেছিল। যারা, হু, WERE, ওয়ার, STARVING, স্টারভিং। বুঝছে, তাহলে কি, হি স দ্য ফেসেস অফ দ্য চিলড্রেন হু ওয়ার স্টারভিং। ক্লিয়ার। নেক্সট, লাস্ট বাক্য নাম্বার 5, অনলি এ শ্রিউড ম্যান ক্যান ডু ইট, অনলি এ শ্রিউড ম্যান ক্যান ডু ইট, শুধুমাত্র একজন ধূর্ত লোক এটা করতে পারে। তাহলে নেগেটিভ বলেছে ব্র্যাকেটে, অনলি যদি বাক্যের মধ্যে দেখতে পাওয়া যায়, নেগেটিভ করাটা খুবই সোজা। এই অনলির পরিবর্তে, অনলির পরিবর্তে যদি বাক্যটার অর্থ ব্যক্তি বোঝায়, ব্যক্তি বোঝালে নান বাট, আর যদি বস্তু বোঝায়, এই বস্তু বোঝালে নাথিং বাট। তাহলে বাক্যটার মধ্যে কি বোঝাচ্ছে, ব্যক্তি না বস্তু? অনলি এ শ্রিউড ম্যান, একজন ধূর্ত লোক এটা করতে পারে, ব্যক্তি তো। তাহলে অনলির জায়গায় কি করব, নান বাট এ শ্রিউড ম্যান ক্যান ডু ইট, ধূর্ত ব্যক্তি ছাড়া এটা। হরিদ্বার ইজ হলিয়ার দ্যান মোস্ট আদার প্লেসেস ইন ইন্ডিয়া, ব্র্যাকেটে বলেছে পজিটিভ। হরিদ্বার ইজ হলিয়ার দ্যান মোস্ট আদার প্লেসেস ইন ইন্ডিয়া, বুঝতে পারছি ডিগ্রি চেঞ্জ। এই ডিগ্রি কয় প্রকার, ডিগ্রি হচ্ছে 3, এক হচ্ছে পজিটিভ, তারপর কম্পারেটিভ, কম্পারেটিভ, আর তারপর রয়েছে সুপারলেটিভ, সুপারলেটিভ। এই হচ্ছে 3 প্রকারের ডিগ্রি। তাহলে ব্র্যাকেটে কোন ডিগ্রি উল্লেখ করা আছে, পজিটিভ ডিগ্রি। তাহলে আমাকে তার আগে দেখতে হবে যে ডিগ্রিটা কোন ডিগ্রিতে আছে, একটা থেকে আরেকটা ট্রান্সফার হয়, এগুলো কিন্তু ভাইস ভার্সা হয়, পজিটিভ থেকে কম্পারেটিভ, কম্পারেটিভ থেকে সুপারলেটিভ, সুপারলেটিভ থেকে পজিটিভ, সুপারলেটিভ থেকে কম্পারেটিভ, এগুলো হয় ভাইস ভার্সা, ওলট পালট হয়ে ট্রান্সফার হয়। তাহলে ডিগ্রিটা দেখতে হচ্ছে কোন ডিগ্রিতে আছে। যদি দেখতে পাই দেন মোস্ট আদার, বাক্যের মধ্যে যদি দেখতে পাই দেন মোস্ট আদার, তাহলে সেই ডিগ্রিটার নাম হলো সুপারলেটিভ, সুপারলেটিভ। তাহলে সেই সুপারলেটিভ কি না, সরি, সুপারলেটিভ না, কম্পারেটিভ, এই কম্পারেটিভ দেন মোস্ট আদার, কম্পারেটিভ, আর তারপর একটা ফর্ম থাকবে, সেটাতে ইয়ার যোগ করা থাকবে, হলিয়ার। এই হলিয়ার কম্পারেটিভ রূপ, আর দেন মোস্ট আদার দিয়ে চিনতে হয় ডিগ্রিটা আমার কম্পারেটিভ ডিগ্রিতে আছে। তাহলে এই ডিগ্রিটা কোশ্চেনটার অ্যান্সার লেখার জন্য মহাদেব, যেহেতু হরিদ্বার পূর্ণ একটা স্থান, তাহলে মহাদেবই অ্যাপ্রোপ্রিয়েট উত্তরটা লেখার জন্য। আচ্ছা, কি করব, যদি দেন যুক্ত, দেন মোস্ট আদার যুক্ত কম্পারেটিভকে পজিটিভ ডিগ্রিতে ট্রান্সফার করতে হয়, তাহলে কি করব, প্রথমে ভেরি ফিউ, ভেরি ফিউ, যখন ভেরি ফিউ ইউজ হয়ে যাচ্ছে, ভেরি ফিউর পরে আদারের পরের অংশ, আদার এর পরের অংশ, পরের অংশ, এরপর যখন আদারের পরের অংশ লিখবো,
তারপর ভার্ব ইউজ করতে হয়, ভার্বটা ব্যবহার করার পর অ্যাজ, ভার্বের পর অ্যাজ, এই অ্যাজ এর পর পজিটিভ ডিগ্রির রূপটা বসাতে হয়, তারপর আরেকটা অ্যাজ দিয়ে বাক্যের প্রথম সাবজেক্ট, প্রথম সাবজেক্ট, এরপর মহাদেবের পালা এটাকে পরপর গুছিয়ে লেখা। তো বাক্যের শুরুতে কি লিখবো, যেখানে বলা আছে ভেরি ফিউ, লিখি বাক্যের শুরুতে ভেরি ফিউ, ভেরি ফিউ, FEW। তারপর কি বলা আছে, আদারের পরের অংশ, আদার কোথায়, এইখানে আদার আছে, আদারের পরের অংশ কি আছে, প্লেসেস ইন ইন্ডিয়া, PLACES, প্লেসেস ইন ইন্ডিয়া, ইন্ডিয়া আই সবসময় ক্যাপিটাল, INDIA। আচ্ছা হয়ে গেছে। এরপর ভার্ব বলেছে, আর ভার্ব সব সময় সাবজেক্টের উপর ডিপেন্ড করে বসে, সাবজেক্টের নাম্বার এর উপর ডিপেন্ড করে ভার্বটা বসে। তাহলে ভেরি ফিউর পরের শব্দটা যেটা আছে প্লেসেস, এই প্লেসেস শব্দটা সিঙ্গুলার না প্লুরাল, সিঙ্গুলার কি করে, প্লেস ইএস যোগ করা আছে, এসটা যোগ করা আছে, প্লেসেস প্লুরাল। আর একটা কথা সবসময় মনে রাখবে যে ভেরি ফিউ সব সময় প্লুরাল সাবজেক্ট ক্যারি করে, ভেরি ফিউ সব সময় প্লুরাল সাবজেক্ট ক্যারি করে। তাহলে এখানে প্লুরাল অনুপাতে ভার্বটা কি বসবে, ইজ তো আর হবে না, তাহলে কি হবে, আর বসাই। তাহলে ভেরি ফিউ প্লেসেস ইন ইন্ডিয়া আর, এরপরে ভার্বের পরে কি বলা আছে অ্যাজ, অ্যাজটা ব্যবহার করব। অ্যাজ এর পরে পজিটিভ ডিগ্রির রূপটা অর্থাৎ হলিয়ার, এই যে ইয়ার যোগ করা আছে, মূল শব্দটা কি HOLY, এই ওয়াইটাকে তুলে ওরা কি করেছিল, HOLY টাকে তুলে আই দিয়ে ইয়ার বসানো ছিল কম্পারেটিভে, আমাকে পজিটিভ করতে হচ্ছে, তাহলে ইয়ারটা বাদ দিলে কি চলে আসছে, হলি বসাবো এখানে, হলি মানে কি পবিত্র, HOLY হলি। তারপর আবার একটা অ্যাজ বলেছে, অ্যাজ বসানোর পর বাক্যের প্রথম সাবজেক্ট, প্রথমে কি আছে হরিদ্বার, এইচটা ক্যাপিটাল, HARIDWAR, ব্যাস ফুল স্টপ হয়ে গেল। বাক্যটা কি, ভেরি ফিউ প্লেসেস ইন ইন্ডিয়া আর অ্যাজ হলি অ্যাজ হরিদ্বার, ঠিক আছে। নেক্সট কি রয়েছে, হি ইজ অ্যাজ ফেরোসিয়াস অ্যাজ টাইগার, হি ইজ অ্যাজ ফেরোসিয়াস অ্যাজ টাইগার। ফেরোসিয়াস কথার অর্থ কি, হিংস্র, সে একটা বাঘের মতোই হিংস্র। কোন ডিগ্রিতে ট্রান্সফার করতে বলেছে, কম্পারেটিভ ডিগ্রি। এই কম্পারেটিভ ডিগ্রিতে ট্রান্সফার করতে গেলে কি করতে হবে, একজন উঠে আসি, কে আসি, অর্পিতা, দেখি ট্রান্সফার করতে পারি কিনা, ভয় পাওয়ার কিছু নেই, সাহায্য করবো আমি, ভয় পাওয়ার কিছু নেই, বলে দেবো বলে দেবো, ভয় পাওয়ার কিছু নেই। বাক্যটা পর, ফেরোসিয়াস অ্যাজ টাইগার। আচ্ছা কম্পারেটিভে বলেছে, তাহলে কোন ডিগ্রিতে আছে, যখন দেখবো দুপাশের দুটো অ্যাজ আছে, মাঝখানে একটা অ্যাডজেক্টিভ, সবসময় এটা পজিটিভ ডিগ্রিতে থাকে, এটাকে ট্রান্সফার করব কম্পারেটিভ ডিগ্রিতে। কি করতে হবে কম্পারেটিভ ডিগ্রিতে ট্রান্সফার করতে গেলে, আমি বলে দিই। প্রথমত বাক্যের প্রথম সাবজেক্ট নয়, বাক্যের শেষের সাবজেক্ট, শেষের সাবজেক্ট আগে দিল, বাক্যের শেষের সাবজেক্ট দেওয়ার পরে ভার্ব দেব, ভার্বের পরে নট বলে একটা শব্দকে নিয়ে আসবো, এই নটের পরে কম্পারেটিভ রূপ ব্যবহার করব, কম্পারেটিভ রূপটা, তারপর THAN বসিয়ে প্রথম সাবজেক্টটা বসিয়ে দেব। তাহলে প্রথমে কি লিখবো, প্রথমে লিখবো বাক্যের শেষের সাবজেক্ট, সাবজেক্ট মানে বেসিক্যালি নাউন বা প্রোনাউন হয়, তাহলে বাক্যের শেষে কি রয়েছে, টাইগার আছে, শুরুতে বসাই টাইগার, TIGER, ব্যাস হয়ে গেল, বাক্যের শেষের সাবজেক্ট কমপ্লিট হয়ে গেছে। এরপর বাক্যের ভার্ব বসবে, ভার্ব কি আছে, ভার্ব সাবজেক্টের অনুপাতে বসে, এখানে ইজ আছে, তাহলে টাইগারটা কি সিঙ্গুলার না প্লুরাল, সিঙ্গুলার, তাহলে ইজেই বসবে, ব্যাস ইজ বসে গেল, টাইগার ইজ। আচ্ছা এবারে নট বসাতে বলা আছে, নট বসাই, নট, টাইগার ইজ নট, এরপরে কি বসাতে বলেছে, কম্পারেটিভ রূপ, তাহলে ফেরোসিয়াস যদি অ্যাডজেক্টিভ সিলেবেলে ভেঙে যায়, সিলেবেল বলতে বাকযন্ত্র, এটাকে বাকযন্ত্র বলি তো, এই বাকযন্ত্রের স্বল্পতম প্রয়াসে
একটা শব্দ যতটুকু উচ্চারণ করা যায় তাকে বলবো আমরা সিলেবেল। তাহলে এটা উচ্চারণ করতে গেলে কি ভাঙছে? ফেরোসিয়াস, ফেরোসিয়াস। তাহলে 4টা সিলেবেলে ভেঙে যাচ্ছে। সিলেবেলে ভেঙে গেলে কম্পারেটিভ করার জন্য মোর ব্যবহার করতে হয়। করি মোর, MORE, মোর। আচ্ছা, তারপর শব্দটা টুকে দেবো, অ্যাডজেক্টিভটা ফেরোসিয়াস, FEROCIOUS, ফেরোসিয়াস। তারপরে কি বলেছে? দ্যান ইউজ করতে, কম্পারেটিভ রূপ হয়ে গেছে, দ্যান ইউজ করি, THAN। ভুল করো কিন্তু ওটা EN ব্যবহার করা চলবে না, দেন। এরপর বাক্যের প্রথম সাবজেক্ট কি আছে? হি। এখানে প্রোনাউন কিন্তু চেঞ্জ করা যায় না, যা প্রোনাউন থাকে সেটা লিখে দিতে হয়। পরিবর্তিত প্রোনাউন আমাকে লিখতে হয়, মানে ঘুরিয়ে লিখতে হয়। যদি এখানে শেষে ধর হিম থাকতো তাহলে আমাকে সাবজেক্ট করার জন্য কি করতে হতো? হি করতে হতো। কিন্তু সাবজেক্টটা কখনো ঘুরে ভয়েস চেঞ্জের মতো প্রোনাউনটা পরিবর্তন হবে না। ঠিক আছে, পরের বাক্য কি আছে? লাভ ইজ দ্য গ্রেটেস্ট ফোর্স ইন দ্য ওয়ার্ল্ড। এই পৃথিবীর সবচেয়ে মহানতম ফোর্স হলো লাভ। মাদার টেরেসার নাম জানি তো? পুরো নাম কি? অগ্নেসা গুনাক্সা বোজাক্সিউ, নরওয়ের বাসিন্দা। এই মাদার টেরেসা সবসময় একটা কথা বলতেন, কি বলতেন? স্মাইল ইজ দ্য বিগিনিং অফ লাভ। এই হাসি হলো ভালোবাসার শুরু। মানুষ খাবারের জন্য কখনোই মরে না, মানুষ ভালোবাসার জন্য মরে যায়। এবার বাসা মানে বাসস্থান না, ভালোবাসা মানে পছন্দ, লাইক ব্যাপারটা আছে। আমাকে এক থালা খাবার দেওয়া হলেও আমি খেতে পারবো না যদি সেই খাবারটা আমি ভালো না বাসি। তাহলে মানুষ কিন্তু খাবারের জন্য মরে না, ভালোবাসার জন্য মরে। সেই রকম বলছে কি যে লাভ ইজ দ্য গ্রেটেস্ট ফোর্স ইন দ্য ওয়ার্ল্ড। ভালোবাসা হলো এই জগতের, এই পৃথিবীর মহানতম একটা ক্ষমতা। আচ্ছা, পরের জন্য আসি, রূপম। বাক্যটা পড়ি জোরে। লাভ ইজ দ্য গ্রেটেস্ট ফোর্স ইন দ্য ওয়ার্ল্ড। ওয়ার্ল্ড। আচ্ছা, কোন ডিগ্রিতে করতে বলেছে? কম্পারেটিভ। তাহলে কোন ডিগ্রিতে আছে? ভার প্লাস দি মানে সুপারলেটিভ ডিগ্রি। তাহলে ভার প্লাস দি কে যদি সুপারলেটিভ করতে, সুপারলেটিভ কে আমি যদি কম্পারেটিভ করতে যাই তাহলে কি করতে হবে? বাক্যের প্রথম সাবজেক্ট বসাই। বাক্যের প্রথম সাবজেক্ট কি আছে? লাভ। বাক্যের ভার ইজ আছে, ইজটাই বসে যাবে, লাভটা যেহেতু সিঙ্গুলার নাউন। আচ্ছা, ইজ। এরপরে কি কম্পারেটিভ বলেছে, তাহলে আগে কম্পারেটিভ রূপটা বসাই। গ্রেটেস্ট এর কম্পারেটিভ রূপ গ্রেটার, GREATER, গ্রেটার। এরপরে ভার প্লাস দিয়ে আছে মানে দেন এনি আদার ব্যবহার করব, THAN, দেন এনি, ANY, এনি আদার। গ্যাপ থাকে, দুটো শব্দের মাঝে গ্যাপ থাকে। এনি আদার, OTHER, এনি আদার। এরপর সুপারলেটিভের পরের অংশ যা আছে, কি আছে? ফোর্স ইন দা ওয়ার্ল্ড, ফোর্স ইন দা ওয়ার্ল্ড, ইন দা ওয়ার্ল্ড, WORLD। ওয়ার্ল্ড মানে বিশ্ব, পৃথিবী, ধরা, ধরণী, ধরিত্রী, বসুধা, সবকিছু। নেক্সট, ওয়ার্ডসওয়ার্থ ওয়াজ এ ক্লোজ অবজারভার অফ নেচার। ওয়ার্ডসওয়ার্থ নাম তো শুনেছি, উইলিয়াম ওয়ার্ডসওয়ার্থ। আমাদের ওই ক্লাস 9-এ প্রফেসর শঙ্কুর একটা গল্প ছিল, যেখানে আমরা জেনেছি একটা নাম, লন্ডনে একজনের সঙ্গে দেখা করতে গেছিল, নামটা সেখানে পেয়েছিল, একটা মেয়ের নাম ছিল, মনে পড়ছে? ডরোথি ওয়ার্ডসওয়ার্থ। এই ডরোথি নামটা এই উইলিয়াম ওয়ার্ডসওয়ার্থেরই বোন ছিল, ডরোথি ওয়ার্ডসওয়ার্থ। আর উইলিয়াম ওয়ার্ডসওয়ার্থকে বলা হয় প্রকৃতির পূজারী। রোমান্টিক পিরিয়ড যখন লিটারেচার শুরু হয়েছিল, সেখানে প্রত্যেকজন কবি আলাদা আলাদা বিষয়বস্তুকে বেছে নিয়েছিল, তাদের প্রিয় বিষয়বস্তুকে বেছে নিয়েছিল। কেউ প্রকৃতি নিয়ে লিখতো, তাহলে ঠিক একই রকম উইলিয়াম ওয়ার্ডসওয়ার্থ প্রকৃতি প্রেমিক হয়েছিলেন। তাহলে কি বলা আছে বাক্যেতে? যে ওয়ার্ডসওয়ার্থ ওয়াজ এ ক্লোজ অবজারভার অফ নেচার। অবজারভার, পর্যবেক্ষক। তাহলে ওয়ার্ডসওয়ার্থ ছিলেন প্রকৃতির ঘনিষ্ঠ একজন পর্যবেক্ষক। এই যে অবজারভার শব্দটা, এটাকে বলেছে ভার্বে ব্যবহার করতে। তাহলে পর্যবেক্ষক কি করে? পর্যবেক্ষণ করে। তা পর্যবেক্ষণ করার ইংলিশটা কি? OBSERVE, অবজার্ভ। তাহলে বাক্যের যে টেন্সটা ইউজ করা আছে, মেন ভার্বটা, সেই টেন্সটা কোন টেন্স? ওয়াজ, অর্থাৎ পাস্ট ইনডেফিনাইট ফর্ম।
তাহলে অবজার্ভ শব্দটা ট্রান্সফার হয়ে যাবে কিসে? ও বি এস ই আর ভিইডি। অবজার্ভ পর্যবেক্ষণ করেছিলেন, কে পর্যবেক্ষণ করেছিলেন? ওয়ার্ডসওয়ার্থ, WORDS WORTH। তাহলে ওয়ার্ডসওয়ার্থ অবজার্ভ কি পর্যবেক্ষণ করেছিলেন? প্রকৃতি। ওয়ার্ডসওয়ার্থ অবজার্ভড দ্য নেচার, TURE নেচার। কিভাবে? এই ক্লোজ শব্দটা বদলে যাবে ঘনিষ্ঠ ভাবে, তাহলে ক্লোজলি, CLOSELY, ক্লোজলি। তাহলে এখানে যে ব্র্যাকেটে লেখা আছে ভার্ব অফ অবজারভার, এই জায়গায় বদলে পরে কিন্তু এটাও থাকতে পারে, এই ক্লোজের তলায় দাগ দিয়ে ব্র্যাকেটে বললো হয়তো ADVERB, অ্যাডভার্ব, তাহলেও কিন্তু উত্তরটা আমার সেম, একই রকম উত্তর।